প্রাণাধিক কাল রাত্রে স্বপ্ন দেখিলাম, যেন আমি খোকাকে লইয়া জানালায় বসিয়াছি। ঝি আসিয়া তোমার চিঠি দিয়া গেল। চিঠি খুলিয়া পড়িবার আগেই কিন্তু ঘুম ভাঙিল, মনটা ভারী বিষণ্ণ হইল। আহা, যাহা স্বপ্ন দেখিলাম তাহা যদি সত্য হইত! অথচ এই সেদিন তোমার চিঠি পাইয়াছি, এত শীঘ্র আবার চিঠি আসিবার কিছু কথা নহে। মানুষের আকাঙ্ক্ষা কিছুতেই মিটে না, যে বলে তাহা কিন্তু যথার্থ। স্বপ্নটা মনে বড় বেদনা দিতে লাগিল। বাল্যকালে একটি কবিতা পড়িয়াছিলাম, তাহার কথাগুলি মনে নাই। ভাবটা এই যে স্বপ্নে সুখী হয় সে জাগে কাঁদিবার জন্য। তাহার পর বিদ্যুতের সঙ্গে একটা তুলনা দেওয়া ছিল, সেটা আমি বিলকুল ভুলিয়া গিয়াছি। আমার স্মরণ শক্তির যা তেজ, তাহা তোমার কাছে গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের নতুন নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা একটি গল্প, পূজার চিঠি। তাহা তোমার কাছে অবিদিত নাই। তুমি অল্প দুঃখে আমাকে লেখাপড়া শেখানো হইতে বিরত হও নাই। যাহা হোক, তখন 3টা বাজিয়াছে। খোকাকে উঠাইয়া দুধ খাওয়াইলাম। দুধ খাইয়া খোকা ঘুমাইতে লাগিল। একটা কথা আছে, কোনো স্বপ্ন দেখিয়া ঘুম ভাঙিলে বাকি রাতটুকু যদি আর ঘুমানো না যায়, সে স্বপ্ন সফল হইতে পারে। সুতরাং আর ঘুমাইব না স্থির করিলাম। কি করি? মনে করিলাম একখানা বইটই লইয়া পড়ি। তাহার পর মনে হইল, যদিও না ঘুম পাইত, বই হাতে করিলে তো জাগিয়া থাকা একেবারেই অসম্ভব হইবে। এই ভাবিয়া তোমার কতকগুলি চিঠি বাহির করিয়া পড়িতে বসিলাম। এগুলি সব এবার তোমার গ্রীষ্মের ছুটির পর কলিকাতায় গিয়া লেখা। একখানি করিয়া চিঠি পড়িতে লাগিলাম, আর আমার অতীত দিনের কথাগুলি একে একে মনে উদয় হইতে লাগিল। এদিনের সঙ্গে সেদিনের কত প্রভেদ! আমি এখন যে অবস্থায় আছি, বোধ হয় প্রেমিক প্রেমিকার এই অবস্থাই সুখের। আজকাল আসিবে ইহাতে বড়ই আনন্দ। যখন মিলন হয়, তখন কেমন করিয়া কোথা দিয়া যে কাটিয়া যায় কিছু বোঝা যায় না। তারপর বিরহের ক্রন্দন আরম্ভ হয়। তাহার পর যখন আবার পুনর্মিলনের দিন অত্যন্ত নিকটিয়া আসে, তখন বড় সুখ। সূর্য উঠিবার অনতিপূর্বে যেমন আকাশ বিচিত্র বর্ণে চিত্রিত হইয়া ওঠে, তেমনি এ সময়ও মনোময় ছবি আঁকিয়া যায়। শুনিতে পাই স্বর্গে চিরমিলন। তাহা কি তত সুখের? আমি যদি বিশ্বকর্মা হইতাম, বিশ্বকর্মাই স্বর্গ গড়িয়াছিলেন না কে জানে বাপু, রামায়ণ টামায়ণ অত আমার মনে নাই। তবে এমন স্বর্গ গড়িতাম যে প্রতি প্রেমিক প্রেমিকার মনে হইত আমার হৃদয়নিধি আজিকালি ফিরিয়া আসিবেন। যাহা হোক, তোমার চিঠিগুলি পড়িতে লাগিলাম।
আর আমি যত কাঁদিয়াছি, যত নিঃশ্বাস ফেলিয়াছি, সব মনে পড়িতে লাগিল। তুমি যখন কাছে থাকো তখন মনে হয় ছাড়িয়া গেলে নাকি আবার বাঁচিয়া থাকা যায়। বাঁচিয়া থাকা দায়। সেই তুমি বিদেশে চলিয়া যাও, অথচ বাঁচিয়া থাকি, কিন্তু দগ্ধ হইয়া বাঁচিয়া থাকি। বাড়িতে এত লোকজন, ছেলে পিলে, কিন্তু সব যেন খালি খালি বোধ হইত। সমস্ত জিনিসপত্র যাহা তুমি ব্যবহার করিতে, সমস্ত যেন তোমাকে স্মরণ করিয়া কাঁদে। ওই চেয়ারে তুমি বসিয়া পড়িতে, তোমার চেয়ারখানিতে আমি বসিয়া থাকিতাম। মনে মনে অনুভব করিতাম, আমি শ্রীমতী সুরবালা দেবী নহি, আমি শ্রীযুক্ত অমলেন্দু বন্দ্যোপাধ্যায়। বিএ প্রেসিডেন্সি কলেজে এমএ পাঠ করি এবং সিটি কলেজে আইনের শ্রেণীতে হাজিরা লেখাইয়া অন্যের অলক্ষিতে পাশ কাটাইয়া সরিয়া পড়ি। আপাতত ছুটিতে বাড়ি আসিয়াছি। এই মনে করিয়া সুরি বলিয়া ডাকিতাম, নিজেই সুরি সাজিয়া তাহার উত্তর দিতাম। কত কথা হইত, আমি ছুটিয়া পলাইয়া গিয়া শয্যায় আহরণ করিতাম। খোকাকে ঘুম পাড়াইতে পাড়াইতে তাহার মুখখানি দেখিতাম, ঠিক যেন ছোট তুমি। মা বলেন, ছেলেবেলায় ঠিক তুমি খোকার মতো ছিলে। খোকার পানে চাহিয়া চাহিয়া তবু অনেক পরিমাণে সান্ত্বনা পাইতাম। সকলে বলে, মা ছেলেকে বেশি ভালোবাসিবে, কারণ সেই কোমল শিশুর মুখে তাহার প্রিয়তমের মধুমূর্তির আভাস দেখা যায়, এবং ঠিক এই কারণে বাপ মেয়েকে বেশি ভালোবাসিবে। খোকা যদি না হইতো, তবে তোমার বিরহ কেমন করিয়া সহ্য করিতাম কে জানে। আমার বিরহকালে দ্বিতীয় সঙ্গী ছিল ওই ঘড়িটি। আমার এ শয়নকক্ষে খোকা ছাড়া ওই একমাত্র সজীব পদার্থ। অনেক রাত্রে ঘুম ভাঙিয়া যাইত, সমস্ত পৃথিবী নিস্তব্ধ, কিন্তু ও বেচারির নিদ্রা নাই। টক 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 টক। ভাবিতাম, এ আমাদের কি না জানে, কি না দেখিয়াছে। সেই ফুলশয্যার রাত্রে আমাকে কথা কইবার জন্য, তোমার সাধাসাধি হইতে আরম্ভ করিয়া সেই চৌঠা আষাঢ় ভোর রাত্রে তোমার বিদায় গ্রহণের দৃশ্য পর্যন্ত সব কথার এ সাক্ষী আছে। ইহাকে কত কথা বলি, কিন্তু কোনো কথা কানে তোলে না। এই একটা ভারী দোষের। এ যদি আমার সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, তাহা হইলে আর ভাবনা কি? তুমি যখন আসিবে তখন ইহাকে বলিতাম, সন্ধ্যা হইতে রাত্রি 10টা পর্যন্ত শীঘ্র শীঘ্র বাড়াইয়া দে, তারপর আস্তে 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 চলিবি। 10টা হইতে 11টা আর বাজে না, 11টা বাজিল তো 12টা বাজিতে চাহে না। 4টা বাজিয়া গিয়াছে, তবু আর রাত্রি পোহায় না। সময় চুরি করিতে তাহাকে বলি না, দিনের বেলায় খুব শীঘ্র শীঘ্র চলিলেই তো হইল। 24 ঘন্টায় দিন মানত। সকাল 6টা হইতে রাত্রি 10টা অবধি এই 16 ঘন্টা 4-5 ঘন্টায় চলিয়া সমস্ত রাত্রে বাকি সময়টা পোষাইয়া লও না বাপু। আর এখন বলি, তোর কাঁটাগুলো ধো ধো করিয়া ঘুরাইয়া 25শে আশ্বিনের সন্ধ্যা আনিয়া দে। তা সে শুনিবে না, সেই টক 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 টক। গা জ্বলে যায়। একটু জোরে চল না মুখ পোড়া, খেতে পাও না?
তুমি যে ক্যাবলা চাকরের বাপ হলে, তুই তোকারি করিলে, গালাগালি দিলে, তুমি বলিব আপনি বলিয়া কথা কহিব। হাত জোর করিয়া গলবস্ত্র হইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে প্রস্তুত আছি, স্তব করিতেও আপত্তি নাই। রবিবারে রবিবারে দম পায় প্রত্যহ স্বহস্তে 2 বেলা দম দিব স্বীকার করিতেছি, এতেও সে শুনে না। কাটা 2টা ভাঙিয়া ডাইলে কালি ঢালিয়া দিলে তবে রাগ যায়। এইরূপ নানা কথা ভাবিতে ভাবিতে চিঠি পড়িতে লাগিলাম। ক্রমে সকাল হইয়া গেল। তখন সব তুলিয়া রাখিয়া উঠিতে হইল। মনে হইতে লাগিল আজ আমার চিঠি আসিবেই, কেহই রোধ করিতে পারিবে না। কতবার ভাবিলাম, হে ঠাকুর, যদি স্বপ্ন দিলে তবে আজ আমার একখানি চিঠি আনাইয়া দাও। অনেক কষ্টে বেলা 10টা অবধি কাটিল। 10:30টার মধ্যে চিঠি আসিবে। আমি তখন রান্নাঘরে উৎকণ্ঠায় ডালে 3 বার নুন দিয়া ফেলিয়াছি। মাছগুলো ভাজিতে গিয়া 1 পিঠ পোড়াইয়া কালো করিয়া দিয়াছি। আনমনে জলের ঘটিটা ফেলিয়া দিয়া ঘরের মেঝেতে আথার পাথার খেলাইয়াছি। মা আসিয়া আমাকে ছাড়িয়া দিয়া বকুনি ধরিলেন। আমি ছুটিয়া পথের ধারের জানালায় গিয়া বসিলাম। বকুনি শুনিবার আমার অবসর কোথায়? চিকের আড়াল হইতে দেখিতে লাগিলাম কত লোকজন, গাড়ি ঘোড়া, খাবারওয়ালা, জুতো সেলাই পুরুষ, কনস্টেবল, ভিখারি, স্কুলের ছেলে, আপিসের বাবু যাইতেছে আসিতেছে, কিন্তু ডাকওয়ালা দেখা নাই। রাস্তার দূর পর্যন্ত দৃষ্টি চলে যায়। এক দৃষ্টি চাহিয়া রহিলাম। কিছুক্ষণ পরে একটা পাগড়ি দেখা গেল। বলিহারি, ইংরেজের কি বুদ্ধি রে! ডাকওয়ালার মাথায় লাল পাগড়ি কেন? না অনেক দূর হইতে অনেক লোকের মাঝে সে আসিতেছে, দেখা যাইবে বলিয়া? ক্রমে সে নিকটে আসিল। হায় হায়, ডাকওয়ালা নহে, চাপরাশি। চুলোয় যাওক। ইংরাজ যদি এত বুদ্ধিধর, তবে ডাকওয়ালা ছাড়া অন্য কাহাকেও লাল পাগড়ি পরিতে দাও কেন? আইন করিয়া ইহা দমন করা উচিত। ব্যবস্থাপক সভার মাননীয় সভ্যগণ এ বিষয়ে প্রশ্ন করেন না কেন? তাহাদের কি স্ত্রী নাই? তাহারা কি এমনি করিয়া প্রবাসী স্বামীর পত্রের প্রতীক্ষায় জানালায় বসিয়া থাকিয়া কখনো আমার মতো নির্দয়ভাবে প্রতারিত হন নাই? যাহা হোক, ক্রমে ডাকওয়ালা আসিল। দরজায় চাকরের হস্তে চিঠিটি এই শব্দ করিয়া চিঠিগুলি দিয়া গেল। আমি নিঃশ্বাস বন্ধ করিয়া অপেক্ষা করিতে লাগিলাম। 2-3 মিনিটের পর ঝি আসিয়া আমার হাতে লেফাফা দিল। গোলাপি রঙের চতুষ্কোণ খামখানি, তাহার উপরে তোমার হাতের গোটা গোটা অক্ষরে লেখা, শ্রীমতী সুরবালা দেবী। জিজ্ঞাসা করিয়াছ আমার জন্য কি আনিতে হইবে? আমার জন্য আর কি আনিবে ছাই? আমার এখন আর সেসব শখ করিবার বয়স আছে? খোকাবাবুর জন্য ভালো করিয়া পোশাক লইয়া আসিও, আর যাহা ভালো দেখো তাহাই আনিও। আর অধীনের জন্য যদি নিতান্তই কিছু আনিতে হয়, তবে একখানি টিয়া রঙের কাপড়, তাহার জমিটা হইবে টিয়া পাখির গায়ের মতো সবুজ, পার হইবে ঠোঁটের মতো লাল। 1 বোতল কুন্তলিন আনিও। এবার পদ্মগন্ধ আনিও, গোলাপগন্ধ সুবাসিত অনেক মাখা হইয়াছে।
খান্দই লেবুর সাবান, 1 বাক্স ভালো সোপ, 2 জোড়া জুবিলি চুড়ি। সরুগুলো আনিবে, মোটাগুলো ভালো দেখিতে নয়। 1 শিশি কুন্তলিনওয়ালাদের এসেন্স দিলখোশ, সাদা কালো ছাই রঙের 3 বান্ডিল পশম। আর পারো তো কোনো ভালো দোকান হইতে একটি মাথায় পরিবার রূপার প্রজাপতি, এইগুলো আনিবে। অধিকার কি লিখিব, আমাদের আর কি মানায়? লোকে নিন্দা করিবে যে। মার জন্য 1 গাছি আসল রুদ্রাক্ষের মালা, বাবার জন্য 1খানি মহানির্বাণ তন্ত্রপুস্তক আনিবে। আর আনিবে শ্রীযুক্ত বাবু অমলেন্দুকে। অধিক টাকা না থাকে বরং আর কিছু আনিবার প্রয়োজন নাই। শেষের লিখিত এই ফরমাসটি আনিলে চলিবে, কারণ ইহার দাম 1 আনা মাত্র। ইতি তোমার শুরু বা সুরি। আজকের গল্পটি কেমন লাগলো সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না শ্রোতা বন্ধুরা। সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন, আমার পরিবারটি যেন আরও অনেক বড় হতে পারে। আমার আরও ইচ্ছা সকলের কাছে পৌঁছনোর। আপনারা আপনাদের সহযোগিতার হাত না বাড়িয়ে দিলে আমি সকলের কাছে পৌঁছতে পারবো না। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ থাকবেন। গল্প পাঠে আমি প্রিয়া।